আমি আমার শ্বশুরকে দেখেছি এই দীর্ঘ আমার যে বিবাহিত জীবনে, যখনই উনি মোনাজাতে হাত উঠান আমাদের সাথে, উনি মাঝে মাঝে উনি আমাদেরকে ডাকেন। মাঝে মাঝেই কিন্তু আমরা বিভিন্ন একসাথে নামাজ পড়ি। রমজানের সময় তো খুবই রেগুলার, আর অন্যান্য সময় কিছু একটা হলে আজকে সবাই মিলে দোয়া পড়বো, আসো, উনি দোয়া পড়াবেন, উনি মোনাজাত করাবেন। এবং উনি যখন মোনাজাত উঠান, আমি কোনোদিন দেখি নাই যে ওখানে আমাদের শুধু নিজেদেরকে নিয়ে মোনাজাত করতে। ওনার মোনাজাতে কিন্তু প্রথমে আমাদের দেশের মানুষের কথা থাকে। আল্লাহ, তুমি আমাদের দেশের মানুষগুলোকে ভালো রাখো। আল্লাহ, তুমি এদেরকে সব রকম অত্যাচার থেকে বাঁচাও, এখানে একটা সুশাসন দাও, এদেরকে বিচার করো। মানে তো আমি ওনার ওই সাইডটা জানি। ওনার সততার কথা তো অনেকে বলেন, অনেকে জানেন, কিন্তু ব্যক্তিগতভাবে একটা মানুষ যে দেশের মানুষের জন্য ওনার চোখ দিয়ে পানি পড়ে, উনি চোখ দিয়ে পানি পড়ে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমি রাজনীতিবিদ হাত তুলে আল্লাহর কাছে বা দেশের মানুষের জন্য কান্দে আমি আগে দেখি নাই। এটা আমি কোনো সময় আমি আমার বিয়ের আগে এটা এটা আমার চিন্তারও বাইরে ছিল। আচ্ছা, রাজনীতিবিদরা আসলে দেশের মানুষদের জন্য কান্দে? কেউ আমাদের বাসায় আসছে কোনো সাহায্যের জন্য এবং ফিরে গেছে, এটা আমি দেখি নাই। আল্লাহর রহমতে এখনও পর্যন্ত দেখি নাই। উনি যেভাবে পারবেন উনি পাশে থাকবেন। ওনার মতো একটা মানুষকে যে পুরা দেশের মানুষ ভালোবাসছে, শ্রদ্ধা করেছে, সম্মান জানাইছে, যাকে কেউ কিনতে পারে নাই। অনেক প্রলোভন কিন্তু আসছে। এই কথাগুলো হয়তো অনেকের কাছে মনে হতে পারে এটা গল্প, কিন্তু আমি তো আজকে অনেক বছর এই পরিবারে আছি, এগুলো আমাদের চোখের সামনে হয়েছে। কিভাবে ওনাকে প্রলোভিত করার চেষ্টা করা হয়েছে, এটা অর্থের কারণে, অর্থ দিয়ে বলেন, ক্ষমতা দিয়ে বলেন। এবং এটা ডিফিকাল্ট যে একটা আপনি সহজ, এটাতে আপনি যে মনে করতেছেন যে এটা খুব সহজ, আপনি বললেন এবং আপনি বিক্রি হলেন না, এটা জিনিসটা তেমন ছিল না। ওনার জীবনের উপরেও হুমকি ছিল। ওনাকে আমাদের বাসায় বসে রীতিমতো থ্রেট করে চলে গেছে যে সাবধান থাকার জন্য, পরিবার নিয়ে সাবধান থাকার জন্য, বিভিন্ন জিনিস নিয়ে। তো এত কিছুর মধ্যে এই মানুষটা দৃঢ়ভাবে তার নিজ অবস্থানে উনি অটল ছিলেন এবং আমাদেরকেও সেভাবে রাখছিলেন। আব্বাকে যে মানুষ এত ভালোবাসে, এতদিন ধরে উনি ক্ষমতার বাইরে, তারপরেও ভালোবাসার পেছনে একমাত্র আমি যেটা অন্যতম কারণ মনে করি, সেটা হলো ওনার সততার জন্য, ওনার ভালোবাসার জন্য, দেশের মানুষের প্রতি ভালোবাসার জন্য। তো আমি আশা করব যে ওমর ফারুক সাহেবের মধ্যেও এটাই যেন মানুষ দেখতে পান, যেন ওনাকে দেখে যেন মানুষ বুঝতে পারে আচ্ছা এ তো তারই ছেলে এবং এটাই স্বাভাবিক। ওই এলাকার মানুষ যেন ওনার রিফ্লেকশনটা দেখতে পায়। ওরকম একজন মানুষের রক্ত যার গায়ে, সে এই সততা এবং ভালোবাসার দাম দিবে। উনি খুবই কমিটেড, উনি যে কাজটাই করেন উনি ফুল কমিটমেন্ট দিয়ে কাজ করেন। এটা আমি ওনাকে যতদিন ধরে দেখেছি আমি এটাই দেখছি। আর অনেস্টি তো আছে। আমি যখন ওনাকে দেখেছি উনি শিক্ষকতা পেশায় ছিলেন, ওনাকে আমি খুবই কমিটেড একজন টিচার হিসেবে দেখেছি। শুধু লেখাপড়ার মধ্যে উনি কিন্তু ছিলেন না। উনি প্রতিটা সময় আমি দেখতাম কিভাবে কোন চাকরিতে ওদেরকে ঢুকাবে, কোন রেফারেন্স দিলে পরে কোন ইউনিভার্সিটিতে তারা যেতে পারবে, কোনো একটা ভালো লিখতে হবে। অনেক ব্যস্ত, টাইম পাচ্ছেন না, এর মধ্যে বসতেছে হয়তো একটা রেফারেন্স লেটার লেখার জন্য। নিজের পয়সা দিয়ে, নিজের পকেটের টাকা দিয়ে উনি টি হিসেবে স্টুডেন্ট রেখে দিয়েছেন, কারণ তার পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, তার একটু ফাইন্যান্সিয়াল তার হেল্প দরকার। যেখানে এই যে পুরো এলাকার মানুষ যে একটা মানুষের দিকে তাকায় থাকে, আপনি বলেন একটা জনপ্রতিনিধি মানে কি? জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধি। আপনি 300টা আসনে যে যারা দাঁড়াবে, এরা কিন্তু পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এরা পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি হবে। সো ওনার মতো একটা সৎ মানুষ যদি সামনে আসেন, আমার মনে হয় ওনাকে যেরকম আমি জানি, উনি যেরকম ব্যক্তি মানুষ, তার যেটা চিন্তা দেশের মানুষের ভালো করার বা ওই এলাকার উন্নয়ন করার যে পরিকল্পনা যে আছে, আল্লাহ যেন ওনাকে এটা সফল কাম হতে সাহায্য করে। তো আমরা সবাই মিলে একটু দেশের কথা চিন্তা করি। আমরা দল চিন্তা না করি, আমরা টাকা চিন্তা না করি, আমরা খালি চিন্তা করি যে এই মানুষটাকে দিয়ে কি আমাদের দেশটার কিছু হবে। আপনি যদি তার থেকে যোগ্য কাউকে মনে করেন, আপনি ভোট দেন। আপনি তো স্বাধীন মানুষ, আপনার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। আপনি ওনাকেই ভোট দিতে হবে এমন না। আপনি দেখেন, আপনি যখন 7 জন আছে, 10 জন আছে, আপনি চিন্তা করেন যে না, আমি মনে করি উনি যোগ্য প্রার্থী, আমি মনে করি ওনার মাধ্যমে আমার দেশ উপকৃত হবে, আমার সমাজ উপকৃত হবে। আপনি তাকে ভোট দেন, কিন্তু অবশ্যই আপনি একজন চোরকে ভোট দেন না, অবশ্যই আপনি একজন খুনিকে ভোট দেন না, অবশ্যই আপনি একজন এমন ক্রিমিনালকে ভোট দেন না যারা যদি সংসদে যায় সেই সংসদটা কলঙ্কিত হবে, তাই না? যারা তো মারা গেছেন, যারা আহত হয়েছেন তারা তো সাফার করছেনই। আর আমরা যারা এখনও ভালো আছি, আমাদের গায়ে এখনও আঁচড় পড়ে নাই, তা আমাদের দায়বদ্ধতা নাই? আমাদের দায়বদ্ধতা আছে। আমাদের এই ঋণ শোধ করতে হবে না? আমাদের ঋণ শোধ করতে হবে। এই ঋণ শোধ করার টাইম এখন বাংলাদেশের মানুষের।